হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে 8 অক্টোবর 2021 সালে পরীক্ষা হয়েছিল, তার সেকেন্ড শিফটের 25টা প্রশ্ন আলোচনা করব। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমরা প্রত্যেকেই জানো মে মাসে তোমাদের এসএসসি এমটিএস এর জন্য নোটিফিকেশান আসতে চলেছে। তার আগেই ঠিক আছে, নোটিফিকেশান আসার কিছুদিনের মধ্যেই আমরা পুরো পিওয়াইকিউ সব শেষ করার পরিকল্পনা করেছি। তো এখন আমরা 2020 সালের নোটিফিকেশানে 2021 সালে পরীক্ষা হয়েছিল সেই পিওয়াইকিউগুলো করছি। ঠিক আছে, আর যদি তোমরা আমাদের জিকের পিডিএফ একটা ব্যাচ আছে, জিকে পিডিএফ ব্যাচ, সেই ব্যাচে জয়েন করতে চাও তাহলে আমাদের পিডিএফ ব্যাচে জয়েন করলে অনেক কিছু সুবিধা তোমরা পাবে। দেখে নাও কী কী পাবে। 2020 থেকে 2023 এই 4 বছরের প্রিভিয়াস ইয়ারের জিকে পেয়ে যাবে। তার সঙ্গে 2023-24 সালের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। স্ট্যাটিক জিকে পাবে, মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ পাবে। এত কিছু তোমরা পেয়ে যাবে 249। আর এই ম্যাটেরিয়ালের মধ্যেই তোমাদের কথা দিচ্ছি যে 20টার বেশি কমন কিন্তু এখান থেকে পাবে। বিগত যে এসএসসি এমটিএস পরীক্ষা হয়েছে সেখানেও আমরা প্রচুর কমন দিতে সফল হয়েছিলাম, আর এবারেও এসএসসি জিডির পরীক্ষায় 20-22টা করে জিকে আমরা কমন দিতে পেরেছি। ঠিক আছে, তো চলো শুরু করব আজকের ক্লাস। প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় এই ক্লাসটা তোমরা পাবে। দেখো কি হচ্ছে, প্রথম প্রশ্ন দেখো, পথেতি বা পতেতি এটাকে বলা হয়, বা অনুতাপের দিনটি ড্যাশ ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ দিন। কোন ক্যালেন্ডারে এটা একটা গুরুত্বপূর্ণ দিন? পার্সি ক্যালেন্ডার, বৌদ্ধ ক্যালেন্ডার, জৈন ক্যালেন্ডার নাকি খ্রিস্টান ক্যালেন্ডার? কোন ক্যালেন্ডারে এটা একটা গুরুত্বপূর্ণ দিন বলতে হবে। কি হবে কারেক্ট অ্যান্সার? পার্সি ক্যালেন্ডার। পার্সি ক্যালেন্ডারে এই পতেতি বা অনুতাপের দিন একটা গুরুত্বপূর্ণ দিন। কোন দিনটা অনুতাপের দিন তারা পালন করে? বছরের শেষ দিন। বছরের শেষ দিনটাকে তারা পতেতি দিবস বা অনুতাপের দিন হিসেবে পালন করে থাকে, বা পতেতি হিসেবে পালন করে থাকে। কারণ সারা বছর ধরে আমি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে আমার দ্বারা যদি কোনো রকমের খারাপ কাজ হয়ে থাকে, কোনো রকমের ভুল হয়ে থাকে, সেই জন্য আমরা বছরের শেষ দিনে ক্ষমা চেয়ে নেব। এটাই হচ্ছে পতেতি, পার্সিদের পতেতি। আর পার্সিদের নতুন দিন বা আমাদের যেটা নববর্ষ, সেটা পার্সিদের কি? নবরোজ। এটাও পরীক্ষায় থাকে। নবরোজ। নবরোজ কাদের উৎসব? প্রশ্ন থাকে। তবে পার্সিদের নববর্ষ উৎসব হচ্ছে নবরোজ। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো তোমরা কিন্তু শেয়ার করবে। টেলিগ্রামে জয়েন না করে থাকলে প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করে যাবে। নিচের কোন কাজটি বার্নার্ডিন এভারিস্টো লিখেছেন? বার্নার্ডিন এভারিস্টো একজন লেখিকা, একজন লেখিকার নাম হচ্ছে বার্নার্ডিন এভারিস্টো। তিনি লিখেছেন কোনটা দেখো, গার্ল, ওমেন অ্যান্ড আদার্স। গার্ল, ওমেন, আদার, এটা হচ্ছে একটা বই। এই বইটা লিখেছেন বার্নার্ডিন এভারিস্টো। এই বার্নার্ডিন এভারিস্টোর হচ্ছে মানে একজন ব্রিটিশ রাইটার, আর তিনি প্রথম প্রথম শ্বেতাঙ্গ মহিলা রাইটার হিসেবে 2019 সালে এই বইয়ের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নে চলে যাব। কোন সালে ভারতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ তৈরি হয়েছিল? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলতে কি? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। কোন সালে এই পদটা ভারতে চালু হয়েছিল? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এই পদটা ভারতে কবে চালু হলো? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই পদটা ভারতে চালু হয়েছিল কবে? 1999 সালে ভারতে চালু হয়েছিল। ঠিক আছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বর্তমানে প্রশ্ন তোমাদের একটা আমি কমেন্টে জানানোর জন্য বলছি, প্রত্যেকে একটা প্রশ্নের উত্তর কমেন্ট করবে যে বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে রয়েছেন? ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার কে আছেন বর্তমানে? প্রত্যেকে তোমরা কমেন্ট করবে। এই প্রশ্নের উত্তর আমি তোমাদের কমেন্টে আশা করছি, প্রত্যেকে কমেন্ট করে দেবে। আর এই পদটা শুরু হয়েছিল 1999 সালে। 4 হচ্ছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি হরিথা হারাম নামে বৃক্ষরোপণের জন্য একটি কর্মসূচি বাস্তবায়ন করেছে? একটা কর্মসূচি, যে কর্মসূচির নাম হচ্ছে হরিথা হারাম, এই কর্মসূচিটা কোন রাজ্য বাস্তবায়ন করেছে? কারেক্ট আনসার হবে তেলেঙ্গানা ইজ দ্য কারেক্ট আনসার। এটা বৃক্ষরোপণ কর্মসূচি, সারা রাজ্য জুড়ে বৃক্ষরোপণের একটা কর্মসূচি চালু করা হয়েছিল তেলেঙ্গানাতে, তারই নাম হচ্ছে হরিথা হারাম। 5 দেখো, নিচের কোনটি ফলিক অ্যাসিডের অপর নাম? ফলিক অ্যাসিডের অপর নাম কোনটি? ফলিক অ্যাসিড, এই যে ফলিক অ্যাসিড, এর আরেকটা নাম কি?
ফলিক অ্যাসিড আর আরেকটা নাম হচ্ছে ট্যারোইল গ্লুটামিক অ্যাসিড। ট্যারোইল গ্লুটামিক অ্যাসিড। ট্যারোইল গ্লুটামিক অ্যাসিড। 6 দেখো, নিচের কোন নদীর উপনদী হলো স্পিটি নদীটি? স্পিটি নদীটি কার একটি উপনদীর নাম? স্পিটি নদীটি কার একটি উপনদীর নাম? কারেক্ট আনসার কি হবে? চলো, সাতলেজ। সাতলেজ, সাতলেজ বা সতলুজ বা স্যাটলেজ নাম হচ্ছে শতুদ্রু। শতুদ্রু বা সাটলেজ একই নদীর নাম। এই সাটলেজ নদীর একটি উপনদীর নাম হচ্ছে স্পিটি নদী। এই স্পিটি নদীটার দৈর্ঘ্য হচ্ছে মাত্র 225 কিলোমিটার। আর যদি কেউ হিমাচল প্রদেশে গিয়েছো কোনো দিন, বা যদি পড়েছো স্পিটি ভ্যালি বা স্পিটি উপত্যকা, যদি পড়েছো লাহুল উপত্যকা, স্পিটি উপত্যকা, এগুলো প্রচুর মানুষ ভ্রমণ করতে যায়। হিমাচল প্রদেশের সবচেয়ে সৌন্দর্যযুক্ত জায়গা হচ্ছে স্পিটি ভ্যালি, লাহুল ভ্যালি, এগুলো। তো তার মধ্য দিয়ে এই স্পিটি নদীটি 225 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট নদী প্রবাহিত হয়েছে, হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে নদীটি। ঠিক আছে, 7 দেখব। নিচের কোন দেশটি 2019-20 অর্থ বছরে ভারতের সরাসরি বিদেশি বিনিয়োগে দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল? সরাসরি বিদেশি বিনিয়োগ বলতে কি? অনেকেই এটার বাংলাটা হয়তো বুঝতে পারবে না। যখন তোমাদের এফডিআই কথাটা আমি বলে দেবো তখনই হয়তো অনেকেই বুঝে যাবে। এফডিআই মানে কি? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা সরাসরি বিদেশি বিনিয়োগ। বিদেশ থেকে ভারতে যে বিনিয়োগটা করা হয়, ভারতে ধরো বিদেশি কোনো কোম্পানি ভারতে একটা কারখানা খুলেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো কোন দেশ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে 2019-20 অর্থবর্ষে দ্বিতীয় স্থানে ছিল? তাহলে মরিশাস দ্বিতীয় স্থানে। আর এখন এখান থেকে, এটা তো পুরনো প্রশ্ন, এটা পরীক্ষায় আসবে না, ইম্পর্টেন্ট নয়। এখন ইম্পর্টেন্ট হচ্ছে যে এবারে 2023 সালে কোন দেশ মানে বিদেশি বিনিয়োগ ভারতে বিনিয়োগে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে? তো 1 নম্বরেই হচ্ছে সবচেয়ে বেশি এফডিআই, সবচেয়ে বেশি ভারতে বিনিয়োগ করছে, সেটা হচ্ছে মরিশাস বা 26% বিনিয়োগ করেছে। 2 নম্বরে হচ্ছে সিঙ্গাপুর, 23% বিনিয়োগ। 3 নম্বরে হচ্ছে ইউএসএ, 9% বিনিয়োগ করেছে। তো এই তিনটা দেশের নাম মনে রাখো, এর বেশি মনে রাখার দরকার নেই। 8 নম্বর কে শ্রীকান্ত, যাকে 2020 সালের জুন মাসে খেল রত্ন পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছিল, তিনি একজন পেশাদার ড্যাশ খেলোয়াড়। দেখো এখানে কিন্তু যদি ক্রিকেট অপশন থাকতো প্রথমেই, কিন্তু অনেকেই এটা ভুল করতো। কে শ্রীকান্ত মানেই যারা ক্রিকেট খেলা দেখে তারা প্রত্যেকেই জানে কে শ্রীকান্ত মানে হচ্ছে কৃষ্ণমাচারী শ্রীকান্ত। এই কৃষ্ণমাচারী শ্রীকান্ত কিন্তু অনেকেই ক্রিকেট করে দিত কারণ, আর এটা কিন্তু উত্তর হয়ে যাবে কে শ্রীকান্ত বলতে শ্রীকান্ত কিদাম্বি। কি নাম? কিদাম্বি শ্রীকান্ত 2020 সালে খেল রত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। তিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। দুটো নাম আলাদা। কৃষ্ণমাচারী শ্রীকান্ত হচ্ছেন ক্রিকেট আর কিদাম্বি শ্রীকান্ত হচ্ছে ব্যাডমিন্টন। ঠিক আছে, নেক্সট দেখব। নিচের কোন রাজ্যের কাজলি পেইন্টিং, যেখানে কোনো ব্রাশ ব্যবহার করা হয় না, ঐতিহ্যগতভাবে অন্তর্গত? একটা পেইন্টিংয়ের নাম হচ্ছে কাজলি পেইন্টিং। এই পেইন্টিংয়ে কোনো রকমের ব্রাশ ব্যবহার করা হয় না। এটা কোন রাজ্যের একটা পেইন্টিংয়ের নাম? কাজলি পেইন্টিং। কারেক্ট আনসার কি হবে? রাজস্থান। রাজস্থানের একটা পেইন্টিংয়ের নাম হচ্ছে কাজলি পেইন্টিং। এখানে কোনো রকমের কি ব্যবহার করা হয় না? ব্রাশ ব্যবহার, উইদাউট ব্রাশ দিয়ে এটা পেইন্ট করা হয়। নেক্সট দেখবো 10 কুইচোট্টে। উচ্চারণটা কীরকম হবে? কুইকোট্টে বা কুইচোট্টে। বইটির লেখককে, কে লিখেছেন এই বইটি? সলমান রুশদি, বিক্রম সেঠ, কিরণ দেশাই, মার্গারেট অ্যাটউড। কারেক্ট আনসার হবে সলমান রুশদি ইজ দ্য কারেক্ট আনসার। সলমান রুশদি এই বইটা লিখেছেন কুইচোট্টে। ঠিক আছে, সলমান রুশদি একজন বিখ্যাত লেখক। সলমান রুশদির কয়েকটা বই তোমাদের মনে রাখতেই হবে, যেটা না মনে রাখলে কিন্তু উপায় নেই। দ্য স্যাটানিক ভার্সেস, লিখে রাখো বইয়ের নাম, দ্য স্যাটানিক ভার্সেস। দ্য স্যাটানিক ভার্সেস। 2 নম্বর আরেকটা বই লেখো, মিডনাইট চিলড্রেন। মিডনাইট চিলড্রেন। তারপর আরেকটা বইয়ের নাম লেখো ভিক্টোরি সিটি, কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে, ভিক্টোরি সিটি। ভিক্টোরি সিটি। তারপর আরেকটা বইয়ের নাম হচ্ছে সেম। কি নাম? সেম বা লজ্জা। তো এই 4টি বইয়ের নাম মনে রাখো। আরও অনেক বই আছে, কিন্তু এই 4টা বই, সলমান রুশদির 4টে বই খুব বেশি ইম্পর্টেন্ট। 11 হচ্ছে নিচের কোনটি যমুনা নদীর উপনদী?
যমুনা নদীর অনেকগুলো উপনদী আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে কি, দেখো যমুনা নদীর উপনদীগুলোর আগে নাম বলে দিই, যেমন হচ্ছে ঋষিগঙ্গা, তারপর হচ্ছে হনুমান গঙ্গা, তারপর হচ্ছে টোনস, তারপর হচ্ছে গিরি, তারপর হচ্ছে চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন, এগুলো প্রত্যেকই হচ্ছে যমুনা নদীর উপনদী। আর কারেক্ট আনসার হয়ে যাবে চম্বল। দেখো ভারতের যমুনা হচ্ছে ভারতের দীর্ঘতম উপনদী, গঙ্গার একটি উপনদী হচ্ছে যমুনা, গঙ্গার সাথে মিলিত হয়েছে। আর এই যমুনা হচ্ছে ভারতের বৃহত্তম নদী, যে নদী কোনো সমুদ্রে পতিত হয়নি, ডাইরেক্ট গিয়ে নদীতে পতিত হয়েছে, এরকম বৃহত্তম নদী হচ্ছে যমুনা। ঠিক আছে, 1 মিনিট ওয়েট করো। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 12 নম্বর প্রশ্নটা দেখব কি আছে। ঠিক আছে, আর নাম্বার দেখো, কেন্দ্রীয় বাজেট 2020-21 অনুসারে একজন বাসিন্দা ভারতীয় ব্যক্তি যার বার্ষিক করযোগ্য আয় 15 লক্ষর বেশি তাকে ড্যাশ % হারে কর দিতে হবে। কেন্দ্রীয় বাজেট 2020-21 অনুসারে একজন বাসিন্দা ভারতীয় ব্যক্তি যার বার্ষিক করযোগ্য আয় 15 লক্ষের বেশি, যার আয়টা হচ্ছে 15 লক্ষেরও বেশি, তাকে ড্যাশ % হারে কর দিতে হবে। বার্ষিক আয় 15 লক্ষের বেশি হলে তাকে কত % হারে কর দিতে হবে? একটা স্লেভ আছে, সেটা 10%, এখানে হয়ে যাবে, এটা হয়ে যাবে 20% হিসেবে দিতে হবে। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট নয় বর্তমানে। আর 3 হচ্ছে, নিচের কোনটি একটি প্যান ইন্ডিয়া ইলেকট্রনিক ট্রেডিং পোর্টাল যার লক্ষ্য ভারতে কৃষি পণ্যের জন্য বিদ্যমান মন্ডিগুলিকে একীভূত করা? পেন ইন্ডিয়া বলতে কি, সারা দেশব্যাপী পেন ইন্ডিয়া বলা হয় এটাকে। পেন ইন্ডিয়া ইলেকট্রনিক ট্রেডিং পোর্টাল যার লক্ষ্য ভারতে কৃষি পণ্যের জন্য বিদ্যমান মান্ডিগুলিকে একীভূত করা। এই পোর্টালটার নাম হচ্ছে ই নাম পোর্টাল। এই পোর্টালের কাজ হচ্ছে, এই পোর্টালে অন্তর্ভুক্ত থাকবে ভারতের সমস্ত বিদ্যমান মন্ডিগুলো, কৃষি মন্ডিগুলো। ঠিক আছে, চলো নেক্সট দেখবো 14 নম্বর প্রশ্ন কি আছে। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ধারককে ড্যাশের জীবন বীমা কভার প্রদান করে? কত টাকার জীবন বীমা কভার প্রদান করে? তো প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত ধারককে 2 লক্ষ টাকার জীবন বীমা কি করে কভার করে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি যোজনায়। পরে হচ্ছে, নিম্নলিখিত জাতীয়তাবাদী নেতাদের মধ্যে কে দেশবন্ধু নামে পরিচিত ছিল? এটাও কি উত্তর বলে দিতে হবে? তোমরা প্রত্যেকেই জানো, এটার উত্তর আমি বলে দেবো না, প্রত্যেকে কমেন্ট করবে উত্তর। কাকে দেশবন্ধু বলা হতো? ঠিক আছে, আশা করি এটা বলতে হবে না, প্রত্যেকে কমেন্ট করবে। হলো হচ্ছে, নিচের কোনটি একমাত্র জলে দ্রবণীয় ভিটামিন যা অনেক বছর ধরে যকৃতে সংরক্ষণ করা যায়? যকৃৎ বলতে আমাদের লিভারের মধ্যে সংরক্ষণ করে রাখা যায় একটা ভিটামিন, যেটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। দেখো ভিটামিন বি আর সি, এই দুটো ভিটামিন হচ্ছে জলে দ্রবণীয়, আর ভিটামিন এ, ডি, ই, কে, এই ভিটামিনগুলো হচ্ছে স্নেহ পদার্থ বা তেলে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, এটাও জলে, এটা তেলে দ্রবণীয়। তো ভিটামিন বি 12, এখানে ভিটামিন বি একটাই আছে, ভিটামিন বি 12, তাহলে ভিটামিন বি 12 হবে। ভিটামিন বি 12 হচ্ছে এমন একটা ভিটামিন যেটা জলে দ্রবণীয়, যা অনেক বছর যকৃৎ বা লিভারের মধ্যে সঞ্চয় করে রাখা সম্ভব। 17 হচ্ছে, এপ্রিল 2020-এ এরোবায়োসিস ইনোভেশন একটি ড্যাশের বিকাশ ঘোষণা করেছে যার নাম জীবন লাইট। এটার উত্তর হবে ভেন্টিলেটর। যদিও এটা তোমাদের ইম্পর্টেন্ট নয়, তো বেশি ডিটেলসে যাচ্ছি না আমি, চলো এটা আমি স্কিপ করে দিচ্ছি। 18 হচ্ছে, কোন বছরে ভারতে মূল্য সংযোজন কর ভ্যাট চালু হয়েছিল? দেখো এই প্রশ্নটা আমি স্কিপ করে দিলাম, এটা তোমাদের ইম্পর্টেন্ট ছিল না, এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স। কোন বছর ভারতে মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয়েছিল? ভ্যাটের নাম কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আগে যে কোনো জিনিস ক্রয় করার সময়, যেমন ধরো মোবাইল কিনতে গেলে তাকে ভ্যাট দিতে হতো, একটা মোবাইল কিনলে ভ্যাট দিতে হতো। বর্তমানে কিন্তু যেখানে জিএসটি দিতে হয়। তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট চালু করেছিল ভারত কত সালে? 2005 সালে ভ্যাট চালু হয়েছিল।
19 হচ্ছে নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি বংশের একটি মেয়েকে বিয়ে করেছিলেন। এই যে গুপ্ত শাসকরা রয়েছেন সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত, চন্দ্রগুপ্ত প্রথম বা প্রথম চন্দ্রগুপ্ত এবং রামগুপ্ত, এদের মধ্যে কে লিচ্ছবি বংশের একটি মেয়েকে বিয়ে করেছিলেন? কে বিয়ে করেছিলেন? দেখো তোমরা যদি জানো যে লিচ্ছবি দহিত্র কাকে বলা হয় তাহলে এই উত্তরটা করতে পারবে। কাকে লিচ্ছবি দহিত্র বলা হয়? সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দহিত্র বলা হয়ে থাকে, কারণ সমুদ্রগুপ্ত ছিলেন একটা লিচ্ছবি কন্যার পুত্র, লিচ্ছবি মায়ের পুত্র। তো প্রথম চন্দ্রগুপ্তের পুত্র ছিল সমুদ্রগুপ্ত, তার পুত্র হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো প্রথম চন্দ্রগুপ্ত একজন লিচ্ছবি মেয়েকে বিয়ে করেছিলেন, লিচ্ছবি বংশের। এই প্রথম চন্দ্রগুপ্তের পুত্র হচ্ছে সমুদ্রগুপ্ত, সেই জন্য সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দহিত্র বলা হয়ে থাকে। 20 দেখব নিচের কোনটি প্রথম ভাষাকে ধ্রুপদী ভাষায় মর্যাদা দেওয়া হয়েছিল? কোন ভাষাকে প্রথম ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল? ক্লাসিক্যাল, ভারতে যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো আছে 8টা, সেই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনটাকে প্রথম ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল? সংস্কৃত ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখব নিচের কোনটি কিয়োটো প্রোটোকল প্রবিধানের অধীনে 6টি দূষণকারীর একটি নয়? দেখো কিয়োটো প্রোটোকল হচ্ছে একটা সন্ধি বা একটা চুক্তি, যেটা বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে কিয়োটো প্রোটোকলটা চুক্তি হয়েছিল। কিয়োটো একটা শহরের নাম, সেই কিয়োটো শহরে একটা প্রোটোকল বা চুক্তি করা হয়েছিল গ্রিন হাউস গ্যাস নিঃসরণকে, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য এই চুক্তি করা হয়েছিল। তো এই চুক্তিতে 6টি গ্যাসের নাম দেওয়া হয়েছিল যেগুলোকে কম করতে হবে বলা হয়েছিল। সেই 6টি গ্যাসের মধ্যে নিম্নের কোনটি একটি গ্যাস? এটা হচ্ছে পারফ্লুরোকার্বন। কি? পারফ্লুরোকার্বন। 22 হচ্ছে নিচের কোন শহরটি প্রতিষ্ঠার পরপরই বাহামানি সালতানাতের রাজধানী হয়েছিল? বাহামানি সালতানাত। বাহামানি সালতানাত কে প্রতিষ্ঠা করেছিল? আলাউদ্দিন বাহমান শাহ। আলাউদ্দিন বাহমান শাহ 1347 সালে, আরেকবার এখানে লিখে দিচ্ছি, আলাউদ্দিন বাহমান শাহ 1347 সালে এই সালতানাত, এই বাহমানি সালতানাত প্রতিষ্ঠা করেছিল, আর তার প্রতিষ্ঠার পরেই এটার রাজধানী হয়েছিল আহসানাবাদ। ঠিক আছে, 23 নম্বর প্রশ্নটা দেখব, নিচের কোন কোম্পানি টকব্যাক নামে একটি ব্রেইল কিবোর্ড তৈরি করেছে? ব্রেইল কিবোর্ড বলতে কি? ব্রেইল অর্থাৎ যারা দেখবে চোখে দেখতে পায় না তাদের জন্য যে পড়ালেখার ব্যবস্থা, তারা এইভাবে পড়ালেখা করে, ধরো হাত দিয়ে স্পর্শ করে তারা বুঝতে পারে কোনটা এ, কোনটা বি, কোনটা সি। তো তাদের জন্য একটা কিবোর্ড তৈরি করা হয়েছে। ধরো আমরা যদি কম্পিউটারের কিবোর্ডে হাত স্পর্শ করি তাহলে তো বুঝতে পারবো না কোনটা এ বি সি, তাহলে যারা অন্ধ তাদের জন্য ব্রেইল কিবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। তো গুগল কোম্পানি করেছিল একটা ব্রেইল কিবোর্ড। ঠিক আছে, 24 দেখব, সুলতান আজলান শাহ কাপ নিচের কোন খেলা বা ক্রীড়ার সাথে যুক্ত? সুলতান আজলান শাহ কাপ। নেক্সট হচ্ছে গীতাঞ্জলি সাহিত্য পুরস্কার কোন দেশের সহযোগিতায় দেওয়া হয়? গীতাঞ্জলি সাহিত্য পুরস্কার এটা চালু করা হয়েছিল 2002 সালে চালু হয়েছিল। গীতাঞ্জলি লিটারেচার অ্যাওয়ার্ড, এটা ফ্রান্সের সহায়তায় প্রত্যেক বছর প্রদান করা হয়ে থাকে। আমাদের 25টি প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। প্রচুর গরম, এই গরমে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, রোদ্রে একটু কম বেরোবে। ঠিক আছে, আর টেলিগ্রামে জয়েন না করে থাকলে প্রত্যেকে জয়েন করে যাও, একটু বেশি বেশি করে শেয়ার করো, সাপোর্ট করো। ভিউজ কম আসছে খুবই, আমাদের সাপোর্ট প্রয়োজন, সাপোর্ট না হলে কিন্তু চালিয়ে যাওয়া সম্ভব নয়।